নমস্কার, পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। মুখোমুখিতে আজ আমাদের বিশিষ্ট অতিথি এবং জাতীয় স্তরে ভীষণভাবেই গ্রহণযোগ্য একটা ভয়েস। এই মুহূর্তে যে অন্যায় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, মোদী অমিত শাহ যে বিভিন্ন ধরনের যে অধ্যাদেশ আনছেন তার বিরোধিতা করে, এবং ইনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন সেই স্বনামধন্য দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়, কমরেড, এবং ইনি সিপিআই এমএল এর জেনারেল সেক্রেটারি সর্বভারতীয়। দীপঙ্কর দা, স্বাগত আমার চ্যানেলে। আমার কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে প্রথমে শুরু হচ্ছে যে মহাগঠবন্ধনে আপনার ভূমিকা আমরা দেখেছি। সেটা হচ্ছে যে বিহারে রাহুল গান্ধী, আপনি, তেজস্বী যাদব একসঙ্গে অনেক মহাগঠবন্ধন র্যালি হয়েছে, সভা করেছেন, প্রচুর মানুষ আপনার সঙ্গে ছিল, এখনো আছে। কিন্তু তারপরেও যখন ভোট হয়ে গেল, তখন এই যে ভোটের যে আপনি বললেন যে 12টা থেকে 2টো নেমে এলো বা বাকিদেরও কমলো, এটা কেন? সেটা হলো, আমাকে বললাম, ভোট বাড়িয়েও আমাদের সিট কমেছে। 13 লক্ষ ভোটে 12টা আসন জিতেছিলাম, 14 লক্ষের বেশি ভোট পেয়ে 2টো আসন পেয়েছি। কারণ হচ্ছে, একটা তো হচ্ছে যে প্রচুর লোকের নাম কাটা গেছে, ঠিক কথা। এসআইআর এর মাধ্যমে প্রচুর লোকের নাম ঢোকানো হয়েছে, এটা পশ্চিমবাংলাতে হচ্ছে, তাদেরকে অনেকে হয়তো চিনবে না। এবং ফলে ভোটে যদি, যেটাকে আমরা বলেছি ভোট চুরি, তো ভোটে যদি এই ধরনের বিভিন্ন রকমের ম্যানিপুলেশন হয়, চক্রান্ত হয়, পশ্চিমবাংলা যে এসআইআরটা হলো বিহারের থেকে অনেক বেশি ভয়ানক ধরনের এসআইআর, যেখানে দেখুন আজকে কথা হচ্ছে কি 90% বেশি মানুষ ভোট দিয়েছে। ভালো কথা, 90, 95, আমি তো চাই 100% মানুষ ভোট দিক, সবাই ভোট দিক, ভোটের অধিকার আছে। কিন্তু আমার কাছে বড় প্রশ্ন হচ্ছে 35 লক্ষ মানুষ যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছিল, তারা কিন্তু কেউ মৃত মানুষ নয়, তারা জীবন্ত মানুষ, তারা ভোট দিয়েছেন, তাদের ভোটের অধিকার, ন্যায়সঙ্গত অধিকার আছে, তাদেরকে ট্রাইব্যুনালে পাঠানো হলো। আমাকে বললাম, ভোট বাড়িয়েও আমাদের সিট কমেছে। 13 লক্ষ ভোটে 12টা আসন জিতেছিলাম, 14 লক্ষের বেশি ভোট পেয়ে 2টো আসন পেয়েছি। কারণ হচ্ছে, একটা তো হচ্ছে যে প্রচুর লোকের নাম কাটা গেছে, ঠিক কথা। এসআইআর এর মাধ্যমে প্রচুর লোকের নাম ঢোকানো হয়েছে, এটা পশ্চিমবাংলাতে হচ্ছে, তাদেরকে অনেকে হয়তো চিনবে না। এবং ফলে ভোটে যদি, যেটাকে আমরা বলেছি ভোট চুরি, তো ভোটে যদি এই ধরনের বিভিন্ন রকমের ম্যানিপুলেশন হয়, চক্রান্ত হয়, পশ্চিমবাংলা যে এসআইআরটা হলো বিহারের থেকে অনেক বেশি ভয়ানক ধরনের এসআইআর, যেখানে দেখুন আজকে কথা হচ্ছে কি 90% বেশি মানুষ ভোট দিয়েছে। ভালো কথা, 90, 95, আমি তো চাই 100% মানুষ ভোট দিক, সবাই ভোট দিক, ভোটের অধিকার আছে। কিন্তু আমার কাছে বড় প্রশ্ন হচ্ছে 35 লক্ষ মানুষ যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছিল, তারা কিন্তু কেউ মৃত মানুষ নয়, তারা জীবন্ত মানুষ, তারা ভোট দিয়েছেন, তাদের ভোটের অধিকার, ন্যায়সঙ্গত অধিকার আছে, তাদেরকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। ট্রাইব্যুনাল তার কোনো জবাব এখনো দিতে পারেনি। সেই 35 লক্ষ আবেদনের মাত্র 139 জনকে ভোট দিতে হবে। তাহলে এই যে বিরাট মাত্রায় লোকের ভোট কেড়ে নেওয়া হচ্ছে, তো ভোট যদি কেড়ে নেওয়া হয়, তো সেখানে বলা বাহুল্য যে বিরোধীদের ভোট বেশি কাটা হবে, গরিব মানুষের ভোট বেশি কাটা হবে, সংখ্যালঘু মানুষের ভোট বেশি কাটা যাবে, এখানকার ভারতবর্ষের শ্রমিক, খেটে খাওয়া মানুষের ভোট, পরিযায়ী শ্রমিক, তার ভোট বেশি কাটা যাবে, মহিলাদের ভোট বেশি কাটা যাবে। তাহলে স্বাভাবিকভাবে সেখানে আপনি এই ভোটের লড়াইটা আরো বেশি অসম হয়ে যাবে। তাহলে পশ্চিমবাংলাতে মনে হয় যে কথাটা আজকে উঠেছে, আজকে আমি এটাই বললাম যে নজরুলকে স্মরণ করে, নজরুল বলেছিলেন, যারা কেড়ে নেয় 33 কোটি মুখের গ্রাস, যেন তোমার রক্ত লেখায় লেখা হয় তাদের সর্বনাশ। যারা কেড়ে নেয় তোমার আমার ভোটের অধিকার, যেন আমাদের প্রতিটি ভোটে চূর্ণ হয় তাদের অহংকার। আমার মনে হয় এবারে ভোটটা হচ্ছে তাদেরকে নিয়ে যাদের ভোট কেড়ে নেওয়া হচ্ছে। আর যারা ভোট দিতে যাবে, যাদের কাছে ভোটের অধিকার এখনো আছে, তারা ভোট দেওয়ার সময় এই যাদের ভোট কেড়ে নেওয়া হলো তাদের কথাটা যেন মাথায় রাখেন, এবং সেটা মাথায় রেখে এই চক্রান্তটা, কারণ বিহারে যখন এসআইআর হলো তখন লোকের এসআইআর এর অভিজ্ঞতাটা ছিল না, ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ছে। বিহার দেখলাম, পশ্চিমবাংলা দেখছি, আগামী দিনে আরো দেখবো। গোটা ভারতবর্ষে বোধহয় কয়েক কোটি এমন মানুষ হবে আগামী দিনে যাদের ভোটিং রাইট নেই। এবং বিহারে আমরা দেখলাম যাদের ভোট কেড়ে নেওয়া হয়েছিল, এখন সম্রাট চৌধুরী বলছেন ভোট কেড়ে নেওয়াটা তো একটা সূত্রপাত, এবার রেশন কার্ডটা কাটবো, এরপরে ড্রাইভিং লাইসেন্সটা তাদের কেড়ে নেবো। তাদের এখানে একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে বামপন্থীদের, এই প্রগতিশীল বামপন্থীদের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, এবং বিভিন্ন রকম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সেটা বহু দশক ধরেই আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে কি এটা মনে হচ্ছে না যে আজকে দক্ষিণপন্থী যে শক্তির এই উত্থান, এবং অবভিয়াসলি আরএসএস এবং বিজেপি এবং কর্পোরেট সঙ্গে রয়েছে, এই বিশাল যে শক্তি, এই শক্তির কাউন্টার সাধারণ মানুষ কিভাবে করবে যদি বামপন্থী দলগুলো ইউনাইটেড না হয়? বামপন্থী ইউনাইটেড হচ্ছে। পশ্চিমবাংলায় এবারে নির্বাচনের আপনারা দেখছেন, ধরুন
যে কোনো অতীতের নির্বাচনের তুলনায় এবারে অনেক ব্রড একটা বামপন্থী ঐক্য করে হয়েছে। বামফ্রন্টের সাথে আমরা ধরুন সিপিআইএম লিবারেশন যুক্ত হয়েছি, 10টা আসনে আমরা লড়ছি। তো আমার মনে হয় আগামী দিনে আরো বেশি আন্দোলনমুখী বামপন্থী ঐক্য দরকার। এবং আমাদের এই প্রশ্নটা ভাবতে হবে যে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে, যে অধিকারের দাবিতে আমাদের আন্দোলনে মানুষ যুক্ত হয়, মানুষের সেই আকাঙ্ক্ষা এবং সেই অধিকার, সেটা যেন আমরা সম্মান রাখতে পারি এবং সেটাকে যাতে রাজনীতিতে আরো বেশি বেশি তুলে আনতে পারি। আমার মনে হয় একদিকে বিপদ বাড়ছে ঠিক কথা, কিন্তু মানুষের অভিজ্ঞতা সব থেকে বেশি আমার কাছে দামি। মানুষ শেষ কথা বলে। তো মানুষ যেটা এই অভিজ্ঞতা থেকে শিখছেন, পশ্চিমবাংলাতেও আমরা পশ্চিমবাংলার মানুষও রুখে দাঁড়াবেন এবং বিহার বাংলা দেখার পরে আগামী দিনে আরো অন্যান্য রাজ্যে মানুষ রুখে দাঁড়াবেন। কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশন মনে হচ্ছে, মনে হয়েছিল, যেটা আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে ইন্ডি জোট, যে ইন্ডিয়া অ্যালায়েন্স, যেটা বিজেপির এগেনস্টে সমস্ত যারা বিরোধী দলের অ্যালায়েন্স, সেখানে কিন্তু তৃণমূল রয়েছে। এবং এখানে যখন প্রশ্ন অনেক জায়গাতেই করা হয়েছে, আপনাকে হয়তো নয়, কিন্তু আপনাদের যে নেতৃত্ব, সেখানে বলা হয়েছে যে আমরা এখন বৃহৎ যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়ছি। তৃণমূল আছে, কিন্তু তৃণমূলের সঙ্গে তাহলে কেন? তৃণমূলও তো সেই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে না, চলছে। এটা ধরুন আলাদা প্রশ্ন। পশ্চিমবাংলা এখন কংগ্রেস আলাদা লড়ছে, হ্যাঁ, তৃণমূল আলাদা, আমরা আলাদা। হ্যাঁ। কেন একটা প্রশ্ন করি, আপনি জাতীয় স্তরের বিরোধী একটা বড় ভয়েস, বিরোধী শক্তির যে ভয়েস বলা হয়, আমরা দেখেছি এর আগেও নানাবিধ ব্যাপারে আপনার যে বক্তব্য, সেটা প্রচুর মানুষ সেটা তাতে প্রভাবিত হন। অন্য রাজ্যের কথা বলছি, আমি ছত্তিশগড় থেকে এসেছি, সেখানেও দেখেছি আমি বিহার স্পেশালি গঠবন্ধনের সময় যেভাবে আপনার র্যালিতে যেভাবে আপনার বক্তব্য সামনে এসছে, মানুষ ভরসা করছে আপনাদের উপরে, আবার করছে, এবং আরো সেটা আমরা ভরসা করছি মানুষের উপরে। হ্যাঁ, এইটা হচ্ছে কিন্তু ব্যাপার। রাইট। মানুষ দেখতে চায়, কিন্তু মানুষের আন্দোলন, সেটাই তো শেষ কথা বলে, সেখান থেকে তো শক্তিটা আসে। ওই যদি আন্দোলন ধরুন কৃষক আন্দোলন যদি না থাকতো, তাহলে কি ইন্ডিয়া জোট গড়ে উঠতে পারতো? ভারতবর্ষে যে এসসি এসটি অ্যাট্রসিটিজ একটাকে শেষ করার চক্রান্ত হচ্ছিল, তার বিরুদ্ধে যদি বিরাট বড় দলিতদের বিক্ষোভ না হতো, তাহলে কি সংবিধান রক্ষার এই আন্দোলনটা আমরা গড়ে তুলতে পারতাম? তাহলে আমার বিশ্বাস আজকে লেবার কোডের বিরুদ্ধে এই যে নয়ডাতে শ্রমিক বিদ্রোহ করছে, এই যে মানেসারে শ্রমিক বিদ্রোহ করছে, জায়গায় তাদের উপরে দমন হচ্ছে, লাঠি চলছে, কাঁদানে গ্যাস চলছে, কিন্তু শ্রমিক তার মজুরির দাবিতে, সম্মানের দাবিতে লড়ছে। আমাদের মানুষের এই আন্দোলনগুলো কিন্তু খুব বড় ব্যাপার। এই আন্দোলনগুলোকে একটা জায়গায় সংহত করা, এই আন্দোলনগুলো থেকে যে এনার্জি বেরোয়, সেই এনার্জিটা দিয়ে গোটা দেশে ছড়িয়ে দেওয়া, এইটাই হচ্ছে আমাদের কাজ। এবং একটা জিনিস বলছি আপনাকে, যেটা আমি দেখেছি বিভিন্ন স্টেটেও হচ্ছে, এটা যে কন্ট্রাক্ট ফার্মিং, যেটা কর্পোরেট সংস্থা বৃহৎ জমি নিয়ে সেটাকে নিজের মতো করে ফার্মিং করছে, এবং কৃষিজাত যে পণ্য যে আসছে, সেই মার্কেটটা কিন্তু কন্ট্রোল করছে, অর্থাৎ কোনো জায়গা ছাড়ছে না। সেখানে সাধারণ মানুষ কিভাবে এই এই যে কর্পোরেটের যে আগ্রাসন, আমরা এই কথাটা এখানেও বলেছি, এডুকেশন, একদম এডুকেশন, হেলথ, মানুষের বেঁচে থাকা, এই যদি ইন্দো ইউএস ট্রেড ডিলটা যদি হয়ে যায়, তাহলে ভারতবর্ষে কৃষিরা কি বেঁচে থাকবে? আদানি আম্বানি ছেলেই তার সাথে যদি আমেরিকা যুক্ত হয়ে যায়, তাহলে সেই আদানি আম্বানি আমেরিকার আগ্রাসনের কাছে ভারতবর্ষের কৃষক কি করে বেঁচে থাকবে? তো একটা অস্তিত্বের সংকট আমাদের কাছে আসছে। তো আমার বিশ্বাস করি মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, মানুষ তো লড়বে। তো যদি আমরা লড়াই করে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এখান থেকে তাড়িয়ে ভারতবর্ষকে স্বাধীন করতে পেরে থাকি, তাহলে নিশ্চয়ই আজকেও আবার সেই লড়াইয়ের মধ্য দিয়েই, এটাকে এই জন্য আমরা বলেছি দ্বিতীয় স্বাধীনতার লড়াই। আমরা স্বাধীনতা এবং স্বাধীনতার মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র, স্বাধীনতার মধ্য দিয়ে অর্জিত সংবিধান, সেই সংবিধান এবং গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে পারবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আপনার সময় আর নষ্ট করবো না। আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল অদিন 24, আর ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, জয় বেঙ্গল।